আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম বঙ্গবন্ধু জন্ম শতবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে আজকে আমি তোমাদের সমাজকর্ম প্রথম পত্রের দ্বিতীয় ক্লাস শুরু করছি। তো তোমরা মন দিয়ে শুনবে। আজকে আমার আলোচ্য বিষয় হলো সমাজকর্মের পরিধি, সমাজকর্মের গুরুত্ব এবং প্রয়োজনীয়তা। তা আমি প্রথমে পরিধি নিয়ে একটু কথা বলছি। সমাজকর্মের পরিধি বলতে এমন একটা বিষয়কে বোঝায় যেটা কি বিষয় নিয়ে আলোচনা করে, অর্থাৎ আলোচ্য বিষয়। তাহলে সমাজকর্মের পরিধি মানে হচ্ছে সমাজকর্মের আলোচ্য বিষয়। সমাজকর্ম কোন বিষয় নিয়ে কথা বলে, কোন বিষয় নিয়ে আলোচনা করে, তার আলোচনার সীমা নির্ধারণ করে হচ্ছে পরিধি। তো সমাজকর্মের পরিধির মধ্যে যেটা রয়েছে সবার আগে সামাজিক নীতি ও পরিকল্পনা। সামাজিক নীতি ও পরিকল্পনা, সামাজিক নীতি কাকে বলে? সামাজিক নীতি হচ্ছে এমন কতগুলো আইন, বিধিবিধান এবং বিধি নিষেধ, কার্যপ্রণালী, প্রথা যেগুলো সমাজ কল্যাণমূলক কার্যক্রমকে প্রভাবিত করে। আর পরিকল্পনা হচ্ছে কোনো কাজ শুরু করার আগে থেকেই যে চিন্তা চেতনা নির্ধারণ করা হয় সেটাই হচ্ছে পরিকল্পনা। তাহলে সমাজকর্মের পরিধির মধ্যে প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে সামাজিক নীতি এবং পরিকল্পনা। দ্বিতীয়ত হচ্ছে সমাজ কল্যাণ কর্মসূচি। সমাজ কল্যাণমূলক সরকারি কিংবা বেসরকারি যত ধরনের কর্মসূচি আছে প্রত্যেকটাই সমাজকর্মের আলোচ্য বিষয়, অর্থাৎ সমাজকর্মের পরিধিভুক্ত। এই কর্মসূচিগুলোর মধ্যে রয়েছে সরকারিভাবে যেগুলো রয়েছে RSS গ্রামীণ সমাজসেবা কার্যক্রম, USS শহর সমাজসেবা কার্যক্রম, আরবান সোশ্যাল সার্ভিস, RSS হচ্ছে রুরাল সোশ্যাল সার্ভিস। তারপরে আছে বিধবা পুনর্বাসন, শিশু কল্যাণ, নারী কল্যাণ, যুব কল্যাণ, বয়স্কদের কল্যাণ কার্যক্রম। এগুলো হচ্ছে সমাজকর্মের কর্মসূচি, সমাজ কল্যাণমূলক কর্মসূচি যেগুলো সরকারিভাবে রয়েছে। আর বেসরকারিভাবে অনেক কর্মসূচি আছে, তোমরা ভালো করেই জানো। গ্রামীণ সমাজসেবা কার্যক্রম, না গ্রামীণ সমাজসেবা না, ব্র্যাক, তারপর গ্রামীণ ব্যাংক ইত্যাদি। তাছাড়া আন্তর্জাতিক অনেক কর্মসূচি রয়েছে যেগুলো সমাজ কল্যাণমূলক কর্মসূচি। তারপরে আছে সমাজ সংস্কার ও সামাজিক আইন। সমাজ সংস্কার হচ্ছে কোনো একটা দেশে প্রচলিত যে সকল কার্যক্রম রয়েছে, যে সকল কর্মসূচি রয়েছে, এগুলো যদি পরিপন্থী হয়, মানুষের আচার আচরণ কার্যক্রমের পরিপন্থী হয়, মানুষের চলাচলের পরিপন্থী, মানুষের স্বাভাবিক কাজকর্ম পরিচালনার পরিপন্থী হয়, তাহলে সেই ক্ষেত্রে সংস্কার সাধন করা, এটাকে পুনরায় নতুন করে চালু করা, সেটাই হচ্ছে সমাজ সংস্কার। আর সামাজিক আইন হচ্ছে সে সকল আইন যে আইনের মাধ্যমে সমাজের কল্যাণ সাধন করা হয়, যেমন 1961 সালের মুসলিম পারিবারিক আইন, 1974 সালের শিশু আইন ইত্যাদি। তারপরে রয়েছে তোমার দক্ষ কর্মী সৃষ্টি। সমাজকর্মের আরেকটি আলোচ্য বিষয় হলো দক্ষ কর্মী সৃষ্টি করা। এনে দক্ষ কর্মী বলতে সমাজকর্মী সৃষ্টি করাকে বোঝাবে যারা সম্পদের সদ্ব্যবহারের মাধ্যমে মানুষকে আত্মনির্ভরশীল করতে বা হতে সহায়তা করে। নেক্সট হচ্ছে জ্ঞানের বিভিন্ন শাখা। জ্ঞানের বিভিন্ন শাখা বলতে সমাজকর্ম কোন বিষয়ের সাথে সম্পর্কযুক্ত সেগুলোকে বোঝায়। যেমন সমাজকর্ম তার সেবা দানের ক্ষেত্রে অর্থনীতির জ্ঞান নিয়ে থাকে, পরিণতি ও সুশাসনের জ্ঞান নিয়ে থাকে, জনবিজ্ঞানের জ্ঞান নিয়ে থাকে, সমাজবিজ্ঞানের জ্ঞান নিয়ে থাকে, তারপর চিকিৎসা বিজ্ঞানের জ্ঞান নিয়ে থাকে ইত্যাদি। তাহলে সমাজকর্ম যে বিষয়ের জ্ঞান নিয়ে তার জ্ঞানের পরিধিকে আরও সমৃদ্ধ করে, সেগুলো সমাজকর্মের আলোচ্য বিষয়। এবার আমি তোমাদের সাথে গুরুত্ব নিয়ে একটু কথা বলছি। সমাজকর্মের গুরুত্ব, সমাজকর্মের গুরুত্ব বলতে সেটাকেই বোঝায় যেই কারণে আমরা সমাজকর্মকে পড়ে থাকি, সমাজকর্ম বিশ্বব্যাপী কেন এত প্রয়োজন, এইটাই হচ্ছে গুরুত্ব। গুরুত্বের মধ্যে রয়েছে মানুষের চাহিদা এবং সমস্যা সম্পর্কে জ্ঞান লাভ করা। তা সমাজকর্ম যদি কেউ পাঠ করে বা সমাজকর্ম কেন পাঠ করে, এই জন্যই পাঠ করে। সমাজকর্ম পাঠ করলে মানুষের চাহিদা এবং মানুষের সমস্যা সম্পর্কে জ্ঞান লাভ করা যায় এবং পরবর্তীতে মানুষের চাহিদা নিরূপণের মাধ্যমে, তার সমস্যা নিরূপণের মাধ্যমে তার সমস্যার সমাধান করার পথ খুঁজে পায়। নেক্সট হচ্ছে সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করা। সুপ্ত প্রতিভা বিকাশ, প্রত্যেকটা মানুষের নিজস্ব কিছু প্রতিভা রয়েছে, সেই প্রতিভাগুলো বিকাশ করতে হলে
সমাজকর্ম অধ্যয়ন করতে হবে, অর্থাৎ সমাজকর্মের গুরুত্ব রয়েছে। কেননা সমাজকর্ম মানুষকে এমনভাবে সহায়তা করে যাতে করে ব্যক্তি তার সুপ্ত ক্ষমতা যেটা রয়েছে, সুপ্ত প্রতিভা রয়েছে, সেটা বিকাশ সাধনের মাধ্যমে মানুষ তার সম্পদের সদ্ব্যবহার করে আত্মনির্ভরশীল হতে পারে। তারপর সমস্যার সমাধানে বিজ্ঞানসম্মত কার্যক্রম বা বিজ্ঞানসম্মত জ্ঞানার্জন। বিজ্ঞানসম্মত জ্ঞানার্জন বলতে সেটাকে বোঝায়, সমাজকর্ম যখন কোনো ব্যক্তি বা সমস্যাগ্রস্ত ব্যক্তিকে সহায়তা করে, তখন সমাজকর্ম কিন্তু সুনির্দিষ্ট পদ্ধতির আলোকে সহায়তা করে। সেই পদ্ধতি নিয়ে আমি একটু পরে কথা বলছি। তারপর হচ্ছে পরিকল্পিত পরিবর্তন। সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়নের জন্য আমরা সমাজকর্ম অধ্যয়ন করে থাকি, এই জন্য সমাজকর্মের গুরুত্ব রয়েছে। পরিকল্পিত পরিবর্তন বলতে সমাজের যে অবস্থা বিরাজমান তার কোনোটা যদি মানুষের প্রয়োজন পূরণে ব্যর্থ হয়, সেই ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন করা, অর্থাৎ যেটা করলে, যে পরিবর্তনটা করলে মানুষের উপকার হবে। নেক্সট হচ্ছে সম্পদের সদ্ব্যবহার। সমাজকর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কার্যক্রম হলো সম্পদের সদ্ব্যবহার করা, অর্থাৎ ব্যক্তির যে নিজস্ব সম্পদ রয়েছে সেই সম্পদকে কাজে লাগিয়ে ব্যক্তির সমস্যার সমাধান করার জন্যে ব্যক্তিকে আত্মনির্ভরশীল করা হয়, এই জন্য সমাজকর্মের গুরুত্ব রয়েছে। নেক্সট হচ্ছে সমস্যা মোকাবেলায় জনগণের অংশগ্রহণ। সমস্যা মোকাবেলা করতে হলে জনগণের অংশগ্রহণ অপরিহার্য। যেমন আমরা যদি জনসংখ্যার সমস্যাকে নিয়ন্ত্রণ করার কথা বলি, প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করি, সরকারি কার্যক্রম গ্রহণ করা হয়, কিন্তু জনগণ যদি জনসংখ্যার সমস্যা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ভূমিকা না রাখে, পদক্ষেপ গ্রহণ না করে, তাহলে জনসংখ্যার সমস্যা কখনোই সমাধান হবে না। সেজন্যে সমাজকর্ম অধ্যয়নের মাধ্যমে আমরা সমস্যা মোকাবেলায় জনগণকে কিভাবে সম্পৃক্ত করা যায় সেই সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, সেই জন্যে সমাজকর্মের গুরুত্ব রয়েছে। আর নেক্সট আলোচনা হচ্ছে সমাজকর্মের প্রয়োজনীয়তা। যেহেতু সমাজকর্মের গুরুত্ব রয়েছে, এই কথাগুলোই গুরুত্ব আছে বলে এটা পড়া প্রয়োজন। সমাজকর্ম পাঠ করলে আমরা মানুষের চাহিদা এবং সমস্যা সম্পর্কে জ্ঞান লাভ করতে পারি, মানুষের সুপ্ত ক্ষমতা বিকাশে সহায়তা করতে পারি, সমস্যা সমাধানে বিজ্ঞানসম্মত জ্ঞান অর্জন করতে পারি, সমাজের পরিকল্পিত পরিবর্তন আনয়ন করা সম্ভব, মানুষের সামাজিক ভূমিকা পালনে সক্ষম করে তুলতে পারি, সম্পদের সদ্ব্যবহারের কৌশল জানতে পারি, সমস্যা মোকাবেলায় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে পারি। এই হচ্ছে প্রয়োজনীয়তা। তাহলে আমি সংক্ষেপে তোমাদের সাথে সমাজকর্মের পরিধি, সমাজকর্ম পাঠের গুরুত্ব এবং সমাজকর্ম পাঠের প্রয়োজনীয়তা নিয়ে কথা বললাম। এবার আমি প্রচলিত প্রশ্নপত্রের আলোকে যে সিস্টেম, সেই সিস্টেমে একটু কথা বলছি, জ্ঞানমূলক অনুধাবন এবং প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা। তো জ্ঞানমূলক প্রশ্নে আমি ইতিমধ্যে প্রথম অধ্যায়ের অনেকগুলো কথা তোমাদের সাথে জ্ঞানমূলক কথা বলেছি। আজকে যেগুলো বলবো 10-15-20টা। প্রথমত হচ্ছে সমাজকর্ম কি, এটা একটা প্রশ্ন হতে পারে। আবার সমাজকর্ম কাকে বলে একটা হতে পারে। কাকে বললে এক ধরনের, সমাজকর্ম কি বললে এক ধরনের। সমাজকর্ম কি যদি আসে তোমরা লিখবে সমাজকর্ম হচ্ছে একটি সক্ষমকারী পেশা। সমাজকর্ম কি যদি হয় তো তুমি বলবে সমাজকর্ম হচ্ছে একটি সক্ষমকারী পেশা। আর যদি সমাজকর্ম কাকে বলে বা সমাজকর্মকে সংজ্ঞা দাও, সংক্ষেপে সমাজকর্ম বলতে কি বোঝায়, এরকম যদি আসে, সেক্ষেত্রে তুমি লিখবে সমাজকর্ম হলো এমন একটি সাহায্যকারী পেশা যা ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে করে ব্যক্তি নিজেই নিজের সম্পদ ব্যবহারের মাধ্যমে তার সমস্যার সমাধান করতে পারে। নেক্সট প্রশ্ন হচ্ছে একটা বইয়ের নাম সোশ্যাল ওয়ার্ক, এ প্রফেশন অফ মেনি ফেসেস। সোশ্যাল ওয়ার্ক, এ প্রফেশন অফ মেনি ফেসেস, এটা কার লেখা? এটা লিখছে এ মোরেলস এবং BW শেফার। সোশ্যাল ওয়ার্ক, এ প্রফেশন অফ মেনি ফেসেস, এটা লিখেছেন এ মোরেলস বা আর্মান্ডো মোরেলস এবং BW শেফার। নেক্সট প্রশ্ন, সমাজকর্ম কোন ধরনের প্রক্রিয়া? সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। সমাজকর্ম কোন ধরনের প্রক্রিয়া? সমাজকর্ম একটি সক্ষমকারী প্রক্রিয়া। নেক্সট, IFSW এর পূর্ণরূপ। IFSW এর পূর্ণরূপ ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কস। ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ সোশ্যাল ওয়ার্কস। নেক্সট প্রশ্ন, কোন ঘটনার ফলে শিল্পায়ন এবং নগরায়ন ঘটে? এটা আগেও বলেছি, শিল্প বিপ্লবের ফলে। শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট সমস্যা মোকাবেলায় সমাজকর্মের উদ্ভব হয়, এটা একটা প্রশ্ন। আর একটা প্রশ্ন হচ্ছে কোন ঘটনার ফলে শিল্পায়ন নগরায়ন ঘটে? এটাও শিল্প বিপ্লবের ফলে। কোন ঘটনার ফলে সমাজকর্মের যাত্রা শুরু হয়? কোন ঘটনার ফলে সমাজকর্ম পেশাদার মর্যাদা লাভে সক্ষম হয়ে ওঠে বা পেশাদারি কার্যক্রম শুরু করে, সেটাই হচ্ছে শিল্প বিপ্লব। সমাজকর্মী এবং সাহায্যার্থীর মধ্যকার সম্পর্ক একটা আছে, গুরুত্বপূর্ণ সম্পর্ক। সেই সম্পর্কটার নাম কি?
সমাজকর্মী এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির মধ্যে যে সম্পর্ক, সে সম্পর্কের নাম কি? সে সম্পর্কের নাম হচ্ছে পেশাগত সম্পর্ক, বা ইংলিশে বলে র্যাপোর, পেশাগত সম্পর্ক। নেক্সট প্রশ্ন, সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা কি? এটি ইতিমধ্যে অনেকবার বলা হয়েছে। ত্রিবিধ ভূমিকা বলতে বোঝায় সমস্যার প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়ন। সমাজকর্মের ত্রিবিধ ভূমিকা বলতে সমস্যার প্রতিকার, প্রতিরোধ এবং উন্নয়নকে বোঝায়। সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ তোমরা ইতিমধ্যে অনেকবার দেখেছো, সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মের ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মের প্রাচীন নাম বা সমাজকর্ম পেশা হিসাবে স্বীকৃতি পাওয়ার বা পেশা হিসাবে কার্যক্রম শুরু করার আগে এটার নাম কি ছিল? সমাজ কল্যাণ। অর্থাৎ প্রথমে হয় সমাজ কল্যাণ, সমাজ কল্যাণ থেকে তার কার্যক্রম সুনির্দিষ্ট হওয়ার প্রেক্ষাপটে, কৌশল পদ্ধতি আবিষ্কারের প্রেক্ষাপটে পরবর্তীতে এটা সোশ্যাল ওয়ার্ক হয়, অর্থাৎ পেশা হিসাবে স্বীকৃতি লাভ করে, পেশার কার্যকারিতা গ্রহণ করে, পেশার বৈশিষ্ট্য অর্জন করে। তো সেইটা আসার আগ পর্যন্ত নাম ছিল সমাজ কল্যাণ। এই সমাজ কল্যাণের ইংরেজি নাম হচ্ছে সোশ্যাল ওয়েলফেয়ার। সোশ্যাল ওয়েলফেয়ার এটা এক শব্দ, খেয়াল রাখবে। NASW কি? NASW পূর্ণরূপ আমি আগের ক্লাসে বলেছিলাম, ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স। আর আজকে হচ্ছে NASW কি? NASW হচ্ছে আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি। আমেরিকার জাতীয় সমাজকর্মী সমিতি। সমাজকর্মের ভূমিকা কীরূপ? সমাজকর্মের ভূমিকা হচ্ছে সক্ষমকারী ভূমিকা। সমাজকর্ম সক্ষমকারীর ভূমিকা পালন করে। সমাজকর্ম সক্ষমকারীর ভূমিকা পালন করে। সমাজকর্মের পদ্ধতি কয় ধরনের? সমাজকর্মের পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক পদ্ধতি আর একটা হচ্ছে সহায়ক পদ্ধতি। সমাজকর্মের পদ্ধতি দুই ধরনের, একটা হচ্ছে মৌলিক পদ্ধতি আর একটা হচ্ছে সহায়ক পদ্ধতি। সমাজকর্মের কয় ধরনের? এবার যদি বলো সমাজকর্মের পদ্ধতি কয়টি, তখন তোমরা লিখবে সমাজকর্মের মৌলিক পদ্ধতি 3টি এবং সহায়ক পদ্ধতি 3টি। যদি আসে সমাজকর্মের মৌলিক পদ্ধতি কয়টি? সমাজকর্মের মৌলিক পদ্ধতি 3টি। সমাজকর্মের সহায়ক পদ্ধতি কয়টি? তাও 3টি। আর যদি আসে সমাজকর্মের পদ্ধতি কয়টি, তখন তুমি বলবে সমাজকর্মের মৌলিক পদ্ধতি 3টি, সহায়ক পদ্ধতি 3টি। সমাজকর্মের আলোচনাভুক্ত কারা? সমাজকর্মের আলোচনাভুক্ত বা সমাজকর্মের পরিধিভুক্ত কারা? সেটা হচ্ছে সমাজস্থ মানুষ। যারা সমাজস্থ নয় সেই সব মানুষ সমাজকর্মের পরিধিভুক্ত নয় বা আলোচনার আওতায় নয়। তারপর যে সমাজকর্মে ব্যক্তি বলতে কাকে বোঝায়? ব্যক্তি সাধারণত আমরা ব্যক্তি বলতে যে কোনো মানুষকে বুঝি, কিন্তু সমাজকর্মে ব্যক্তি বলতে যে কোনো মানুষকে বোঝায় না। সমাজকর্মে ব্যক্তি বলতে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে বোঝায়, যাকে ইংরেজিতে আমরা বলে থাকি ক্লায়েন্ট বা মক্কেল। তাহলে ব্যক্তি বা সাহায্যার্থী, সমাজকর্মে সাহায্যার্থীকেই ব্যক্তি বলা হয়, অর্থাৎ সমস্যাগ্রস্ত ব্যক্তিকেই ব্যক্তি বলা হয়। নেক্সট প্রশ্ন হচ্ছে সমাজকর্মকে পেশা, কলা এবং বিজ্ঞান বলেছেন কে? সমাজকর্মকে পেশা, কলা এবং বিজ্ঞান এট এ টাইম 3টা কথা বলেছেন। পেশাও বলেছে, কলাও বলেছে এবং বিজ্ঞানও বলেছেন। উনি হচ্ছেন স্কিডমোর। তারপরে সমাজকর্মের শিক্ষা কি? মূল শিক্ষা কি? সমাজকর্মের মূল শিক্ষা হচ্ছে মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করা। সমাজকর্মের মূল শিক্ষা হচ্ছে মানুষকে স্বাবলম্বী হতে সহায়তা করা। নেক্সট আরেকটা প্রশ্ন, ইংরেজি নাম কনসেপ্ট অ্যান্ড মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক। কনসেপ্ট অ্যান্ড মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক কার লেখা? কনসেপ্ট অ্যান্ড মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক কার লেখা? এটি লিখেছেন W.A. ফ্রিডল্যান্ডার। ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার আগে বলেছিলাম, ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার কার লেখা? সেটাও W.A. ফ্রিডল্যান্ডার। আর আজকেরটা হচ্ছে কনসেপ্ট অ্যান্ড মেথডস অফ সোশ্যাল ওয়ার্ক, এটাও W.A. ফ্রিডল্যান্ডারের লেখা। তারপর W.A. ফ্রিডল্যান্ডার সমাজকর্মের কয়টি পরিধির কথা বলেছেন? W.A. ফ্রিডল্যান্ডার সমাজকর্মের 13টি বৈশিষ্ট্যের কথা বলেছেন, 13টি পরিধির কথা বলেছেন। W.A. ফ্রিডল্যান্ডার সমাজকর্মের 13টি পরিধির কথা বলেছেন। একজন সমাজ সংস্কারকের নাম, একজন সমাজ সংস্কারকের নাম লিখো। এটা অন্যান্য চ্যাপ্টারে পাবা। সমাজ সংস্কারক অনেকেই আছে, তোমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, বেগম রোকেয়া, যে কোনো একজন নাম বললে হবে। তারপরে সমাজ সংস্কার আন্দোলন, যে একটা সমাজ সংস্কার আন্দোলনের নাম, আলিগড় আন্দোলন, ফরাইজি আন্দোলন, এগুলা। তো জ্ঞানমূলক প্রশ্ন আমি এতটুকু আলোচনা করলাম। এবার অনুধাবনমূলক 2-3টা প্রশ্ন নিয়ে একটু কথা বলছি। প্রথমত হচ্ছে, এটা আগে মনে আলোচনা করেছিলাম কিনা আমার মনে নাই, সামগ্রিক কল্যাণ বলতে কি বোঝায়? সামগ্রিক কল্যাণ, সামগ্রিক কল্যাণ বলতে একটা মানুষের সার্বিক কল্যাণ, এটা অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক
তারপরে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সকল দিকের কল্যাণ সাধনকে বোঝায় সামগ্রিক কল্যাণ। তখন এটা যখন 2 নম্বরের প্রশ্নে অর্থাৎ অনুধাবনে আসবে, তখন প্রথমেই তোমাকে লিখতে হবে সামগ্রিক কল্যাণটা কি। তো তুমি প্রথমেই লিখবা সামগ্রিক কল্যাণ হচ্ছে সমাজকর্মের একটি পরিধি। আবার যদি কেউ লেখে যে সামগ্রিক কল্যাণ হচ্ছে সমাজকর্মের একটি বৈশিষ্ট্য, তাও হবে। সামগ্রিক কল্যাণ হচ্ছে সমাজকর্মের একটি লক্ষ্য উদ্দেশ্য, তাও হবে। যে কোনোটাই লেখা যাবে, লক্ষ্য উদ্দেশ্য লেখা যাবে, বৈশিষ্ট্যও লেখা যাবে, পরিধিও লেখা যাবে। যে কোনো একটা লিখলেই 1 নাম্বার পাবে। এবার নেক্সট হলো বিবরণ। বিবরণটা হচ্ছে ওইটা যেটা বললাম যে সামগ্রিক কল্যাণ বলতে যে কোনো স্তরের জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল শ্রেণীর সকল মানুষের অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক যে কোনো ধরনের কল্যাণ সাধন করাকে সামগ্রিক কল্যাণ বোঝায়। এইভাবে 2টা প্যারা। প্রথম প্যারা এটা কি, এটা হচ্ছে একটা পরিধি, তারপরে হচ্ছে আলোচনাটা। নেক্সট হচ্ছে প্রতিকারমূলক কার্যক্রম বলতে কি বোঝায়। প্রতিকারমূলক কার্যক্রম এটা সমাজকর্মের ত্রিবিধ প্রক্রিয়ার একটা, অর্থাৎ সমাজকর্মের পরিধিভুক্ত, সমাজকর্মের বৈশিষ্ট্যও বলা যাবে। তাহলে প্রতিকারমূলক কার্যক্রম হচ্ছে সমাজকর্মের ত্রিবিধ যে ভূমিকা রয়েছে তার একটি বা প্রথমটির নাম হচ্ছে প্রতিকারমূলক কার্যক্রম। তাহলে এটা পরিধিভুক্ত হতে পারে, বৈশিষ্ট্যের মধ্যেও হতে পারে। তো তুমি লিখবে প্রতিকারমূলক কার্যক্রম হচ্ছে সমাজকর্মের যে ত্রিবিধ বা ত্রিমুখী বৈশিষ্ট্য রয়েছে তার একটি, 1 নাম্বার। নেক্সট হচ্ছে প্রতিকারমূলক কার্যক্রম বলতে কি বোঝায়। প্রতিকারমূলক কার্যক্রম হচ্ছে যখন কোনো ব্যক্তি কোনো সমস্যায় পতিত হয় তার সমস্যাটাকে তাৎক্ষণিক সমাধান করার নামই হচ্ছে প্রতিকার। অর্থাৎ একটা মানুষের রোগ হয়েছে, জ্বর হয়েছে, মাথা ব্যথা হয়েছে, তার মাথা ব্যথা এবং জ্বরটা দূর করাটাই হচ্ছে প্রতিকার। তাইলে প্রথমে বলবে যে এটা পরিধিভুক্ত। নেক্সট হচ্ছে যে কোনো মানুষ যখন কোনো সমস্যায় আপতিত হয় তার এই সমস্যাটার তাৎক্ষণিক সমাধান করা। যেমন একটা মানুষের ক্ষুধা লেগেছে, তে খাবার পাচ্ছে না, তাকে খাবার দিয়ে সাহায্য করা, সেটা হচ্ছে প্রতিকার। একটা মানুষের শীতের কাপড় নাই, কেউ একজন তাকে শীতের কাপড় দিল, তার শীতটা উপশম হলো, সেটাই হচ্ছে প্রতিকার। নেক্সট হচ্ছে নীতি ও পরিকল্পনা বলতে কি বোঝায়। নীতি এবং পরিকল্পনা হচ্ছে সমাজকর্মের পরিধি, সমাজকর্মের একটা পরিধি। এবার নীতি পরিকল্পনা বলতে কি বোঝায়। নীতি হচ্ছে এমন কতগুলো বিধি বিধান, আইন, কার্যক্রম, প্রথা যা সমাজ কল্যাণমূলক কার্যক্রমকে প্রভাবিত করে। অর্থাৎ সমাজ কল্যাণমূলক কোনো কার্যক্রম সম্পন্ন করার ক্ষেত্রে যে সকল নীতি, বিধিবিধান, আইন প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে ওই কাজটাকে প্রভাবিত করে, সেটাই হচ্ছে সামাজিক নীতি। আর পরিকল্পনা হচ্ছে যে কোনো কাজ করার পূর্ব থেকে একটা চিন্তা করে নেওয়া। আগে থেকে চিন্তা করে নিলে কাজটা সহজ হয়, যে আমি এই কাজটা করব, এই কাজটা করতে গেলে এই টাকা লাগবে, টাকাটা কোথা থেকে আসবে, কে দিবে, আমি যাদের উপকার করব তারা কারা, ও সুনির্দিষ্টভাবে ঠিক করা, কে কি কারা কোথায় ইত্যাদি সকল প্রশ্নের আগাম উত্তরটা নিজে নিজে তৈরি করার নামই হচ্ছে পরিকল্পনা। তাহলে এবার এই গেল আমার, আর কিছু আলোচনা করব না সামাজিক আইন। আচ্ছা, এবার আমি একটি উদ্দীপক নিয়ে তোমাদের সাথে কথা বলবো, মনোযোগ সহকারে শুনবে। উদ্দীপকটা আমি ইতিমধ্যে বোর্ডে লিখে ফেলেছি। একটি উদ্দীপক, এখানে মাঝখানে আছে সমাজকর্ম, উপরে সামাজিক নীতি ও পরিকল্পনা, এপাশে লেখছি সমাজ কল্যাণমূলক কর্মসূচি। সমাজ কল্যাণমূলক কর্মসূচি, সমাজ সংস্কার ও সামাজিক আইন জ্ঞানের শাখা। এটা যদি একটা উদ্দীপক হয়, উদ্দীপকের নিজে 4টা প্রশ্ন থাকবে। মনে করো প্রথম প্রশ্নের নাম হচ্ছে একটি সামাজিক আইনের নাম লিখো। তা সামাজিক আইন যে কোনো একটা নাম, 1961 সালে মুসলিম পারিবারিক আইন, 1974 সালের শিশু আইন। নেক্সট প্রশ্ন হচ্ছে সমাজ কল্যাণ কর্মসূচি বলতে কি বোঝায়। সমাজ কল্যাণ কর্মসূচি হচ্ছে সমাজকর্মের একটি পরিধি। এবার সমাজ কর্মসূচি বলতে বোঝায় যে সকল কর্মসূচির মাধ্যমে সমাজের কল্যাণমূলক কার্যক্রম নিশ্চিত হয় সেগুলো হচ্ছে সমাজ কল্যাণমূলক কর্মসূচি। যেমন বাংলাদেশের সরকারের রয়েছে RSS, রুরাল সোশ্যাল সার্ভিস, গ্রামীণ সমাজসেবা কার্যক্রম, গ্রামীণ মানুষের আর্থসামাজিক অবস্থা উন্নয়নের জন্য এটা একটা সরকারি কার্যক্রম। USS, আরবান সোশ্যাল সার্ভিস, শহর এলাকার মানুষের উন্নয়নের জন্য শহর সমাজসেবা কার্যক্রম এরকম। তারপর বেসরকারি কার্যক্রম রয়েছে, গ্রামীণ ব্যাংক, ব্র্যাক, আশা, এরকম অনেকগুলো সংস্থা রয়েছে। এইগুলো হচ্ছে সমাজ কল্যাণমূলক কর্মসূচি। নেক্সট প্রশ্ন উদ্দীপকের আলোকে, উদ্দীপকে সমাজকর্মের কোন দিকটি ফুটে উঠেছে। যদি
উদ্দীপকটা মাঝখানে সমাজকর্ম এবং এভাবে থাকে, তাইলে হচ্ছে প্রশ্নটা উদ্দীপকের সমাজকর্মের কোন দিকটি ফুটে উঠেছে। ইতিমধ্যে আমরা সমাজকর্মের 4-5টা দিক নিয়ে কথা বলেছি। নাম্বার 1 আলোচনা করেছি আমরা সমাজকর্মের বৈশিষ্ট্য, সমাজকর্মের লক্ষ্য উদ্দেশ্য, সমাজকর্মের পরিধি, সমাজকর্মের প্রয়োজনীয়তা, সমাজকর্মের গুরুত্ব। এই 5টা দিকের মধ্যে এই কথাগুলো কোন দিকের মধ্যে আছে তা আমার মনে হয় তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছো আমার আলোচনার মাধ্যমেই। আজকেই সেটা আলোচনা করেছি যে সমাজ কল্যাণ নীতি ও পরিকল্পনা, সমাজ কল্যাণমূলক কর্মসূচি, সমাজ সংস্কার, সামাজিক আইন, জ্ঞানের শাখা, এগুলা রয়েছে সমাজকর্মের পরিধির মধ্যে। তাহলে তুমি লিখবে যে উদ্দীপকে সমাজকর্মের যে দিকটি ফুটে উঠেছে সেটি হচ্ছে সমাজকর্মের পরিধি। এবার পরিধি বলতে কি বোঝায়? পরিধি বলতে, সমাজকর্মের পরিধি বলতে সেই ক্ষেত্রটাকে বোঝায় যে যে ক্ষেত্রে সমাজকর্মের বিচরণ রয়েছে, অর্থাৎ সমাজকর্ম যে যে বিষয় নিয়ে আলোচনা করে সেটাই হচ্ছে সমাজকর্মের পরিধিভুক্ত। এবার থার্ড প্যারা, প্রথম প্যারা হচ্ছে পরিধি, দ্বিতীয় প্যারা হলো পরিধি বলতে কি বোঝায়, তৃতীয় প্যারায় হচ্ছে কেন আমি পরিধি বললাম। আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে সমাজকর্ম এখানে যা দেওয়া আছে, সমাজকর্মের সামাজিক নীতি ও পরিকল্পনা দেওয়া আছে, সমাজকর্মমূলক কর্মসূচি দেওয়া আছে, সমাজ সংস্কার ও সামাজিক আইন দেওয়া আছে, জ্ঞানের শাখা দেওয়া আছে। আমরা যদি সমাজকর্মের পরিধি আলোচনা করি তাহলে আমরা যেই কথাগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আরও অনেক কথা আছে তার মধ্যে যেগুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সমাজকর্মকে সম্পূর্ণভাবে স্বকীয়তা দান করেছে বৈশিষ্ট্য, লক্ষ্য উদ্দেশ্য, গুরুত্ব কার্যক্রম থেকে, সেইগুলোই হচ্ছে সামাজিক নীতি, পরিকল্পনা, সমাজকর্মমূলক কার্যক্রম, সমাজ সংস্কার, সামাজিক আইন, জ্ঞানের শাখা। তাহলে আমার এখানে এসে কি লিখবে যে উদ্দীপকে আমরা দেখতে পাচ্ছি সমাজকর্মকে ঘিরে আছে সামাজিক নীতি, পরিকল্পনা, সমাজ কল্যাণমূলক কার্যক্রম, সমাজ সংস্কার, সামাজিক আইন, জ্ঞানের শাখা। আর সমাজকর্মের পরিধি আলোচনা করলেও আমরা দেখতে পাচ্ছি যে পরিধির মধ্যে রয়েছে সামাজিক নীতি, পরিকল্পনা, সমাজ কল্যাণমূলক কর্মসূচি, সমাজ সংস্কার ও সামাজিক আইন, জ্ঞানের বিভিন্ন শাখা। সুতরাং উদ্দীপকে সমাজকর্মের যে দিকটি আলোচিত হয়েছে তা হচ্ছে সমাজকর্মের পরিধি। আবার এই প্রশ্নটা অন্যভাবেও আসতে পারে, এখানে কিছুই দেওয়া থাকলো না দিয়ে একটা প্রশ্নবোধক চিহ্ন দেওয়া হলো এরকম যে উদ্দীপকের প্রশ্নবোধক স্থানে কোন বিষয়টির পরিধি ফুটে উঠেছে। উদ্দীপকের প্রশ্নবোধকের স্থানে কোন বিষয়টির পরিধি ফুটে উঠেছে। তো এখানে আমরা যেহেতু আলোচনা করছি সমাজকর্ম, শুধু এটাই না, তুমি ইতিমধ্যে সমাজকর্মের কথাগুলো শুনেছ, সমাজকর্মের পরিধির মধ্যে কী কী আছে সেটা দেখেছো। তাহলে তুমি প্রথমেই লিখতে হবে যে উদ্দীপকে যে বিষয়ের পরিধি ফুটে উঠেছে তা হচ্ছে সমাজকর্ম। দ্বিতীয় প্যারায় লিখবে সমাজকর্ম কাকে বলে। সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্যকারী পেশা যা ব্যক্তিকে এমনভাবে সাহায্য করে যাতে করে ব্যক্তি নিজে তার নিজের সম্পদটাকে কাজে লাগিয়ে আত্মনির্ভরশীল হতে পারে। নেক্সট প্যারা 3 নম্বর পাওয়ার জন্য তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা পাঠ্য বইয়ে আলোচনায় দেখেছি যে সমাজকর্মের পরিধির মধ্যে রয়েছে সামাজিক নীতি ও পরিকল্পনা, সমাজকল্যাণমূলক কর্মসূচি, সমাজ সংস্কার ও সামাজিক আইন এবং জ্ঞানের বিভিন্ন শাখা রয়েছে। উদ্দীপকও আমরা তাই দেখতে পাচ্ছি যে প্রশ্নবোধক চিহ্নের চতুর্পাশে যে বিষয়গুলো রয়েছে সেগুলো হচ্ছে সামাজিক নীতি ও পরিকল্পনা, সমাজকল্যাণমূলক কর্মসূচি, সমাজ সংস্কার ও সামাজিক আইন, জ্ঞানের শাখা। সুতরাং প্রশ্নবোধক স্থলে যদি আমরা সমাজকর্মকে বসাই তাহলেই সমাজকর্মের পরিধি এখানে ফুটে উঠেছে তা বুঝাবে, অর্থাৎ যে বিষয়টির পরিধি ফুটে উঠেছে তা হচ্ছে সমাজকর্ম। নেক্সট, উক্ত বিষয় সম্পর্কে জানার জন্য উদ্দীপকটি কিভাবে সহায়তা করতে পারে বিশ্লেষণ করো, বা উক্ত বিষয়ের গুরুত্ব। যদি প্রশ্ন থাকে যে কোন বিষয়ের পরিধি ফুটে উঠেছে, উক্ত বিষয়ের গুরুত্ব আলোচনা করো। উক্ত বিষয়ের গুরুত্ব, উক্ত বিষয়টা বলতে এখানে সমাজকর্মকে বোঝায়। তো সমাজকর্মের নাম লিখবো, তারপর সমাজকর্ম কাকে বলে ইতিমধ্যে আলোচনা করেছি সেটা বলবো। তারপরে হচ্ছে সমাজকর্মের গুরুত্ব, সমাজকর্ম কেন গুরুত্ব এটা আজকে আলোচনা করেছি। ওখান থেকে যতটুকু মনে থাকে তা নিয়েই তোমাকে উত্তর শেষ করতে হবে। তো আজকে আমি তোমাদের সমাজকর্মের পরিধি, গুরুত্ব এবং প্রয়োজনীয়তা নিয়ে কথা বললাম। তো যদি মন দিয়ে শোনো আশা করি তোমাদের অনেক উপকার হবে, এবং প্রশ্নপত্র কিভাবে লিখতে হবে সেই কৌশলগুলো আমি ইতিমধ্যে আমার কথা ফাঁকে ফাঁকে বলেছি। তো তোমরা ভালো থাকবে, কথা মন দিয়ে শুনবে। তা আমি আজকে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।